প্রিয় রাগিনী পর্ব সংখ্যা 11। লেখনীতে লামি ইসলাম সাম্মি। চারপাশে ছড়িয়ে পড়েছে সন্ধ্যার আলো, স্নিগ্ধ বাতাসে ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে শুভ্র দূর আকাশে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে, আর কিছুক্ষণ পর শুকটান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। বাতাসে তার চুলগুলো উড়ছে হালকা ভঙ্গিতে। মন পাচরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। গুনগুন করে ছাদে পা রাখলো লামিয়া। হঠাৎই নাকি সিগারেটের গন্ধ আসতেই কপালে ভাঁজ পড়ে ফেলে চারপাশ। সে তাকাতে থাকলো, পিছনে ঘুরতেই দেখলো ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে শুভ্র শুকটান দিচ্ছে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে ফ্রক এর প্যাকেটে হতে মোবাইল বের করলো, কয়েকটা ছবি তুলে নিল। তারপর আস্তে ধীরে পিছনে গিয়ে হাত বুকে ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে রইল। নাকে ক্যান্ডির ঘ্রাণ আসতেই শুভ্র হালকা হাসলো, ঠোঁট কামড়ে ধোঁয়া উড়িয়ে দিল। মিস, এই সন্ধ্যায় ছাদে কেন বলে পেছনে ঘুরলো। লামিয়া কপাল কুঁচকে বলল, আপনি বুঝলেন কিভাবে আমি এসেছি? উত্তর না দিয়ে শুভ্র শুধু হাসলো। অর্ধেক খাওয়া সিগারেটটা ফ্লোরে পিষে ফেললো। তারপর পকেট থেকে সেন্টের স্কোট মুখে দিয়ে, এটা হচ্ছে সেন্টার ফুড হতো, পুরো চিবোতে চিবোতে বলল, সন্ধ্যাবেলা এখানে ভয় করে না আপনার? লামিয়া কাজ ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, ভয় আবার কি জিনিস? ভয় লামিয়া ডিকশনারিতে নেই। বেশ সাহসী দেখি আপনি। হ্যাঁ, অনেকটাই বলতে পারেন। ও তাই নাকি? কোনো সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি শুনেছি জিন আছে, আর তারা নাকি মেয়েদের ওপর ভর বেশি করে। হ্যাঁ, জিন আছে, তবে সব মেয়ের ওপর ভর করে না। যারা বেশি সুন্দরী মেয়ে তাদের ঘাড়ে বসে, আর আমার মতো মেয়ের ঘাড়ে তারা চান্স নেই। আপনি বলতে চাইছেন আপনি সুন্দরী নয়? অবশ্যই নই। তাহলে চান্স নেই কোনো? কারণ আমি নিজে একটি জিন। এখন এসব বাদ দেন, এবার বলুন তো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন কেন? এটা কিন্তু ঘোর অন্যায়। শুভ্র শান্ত স্বরে বলে, অনুমতি ছাড়া কারো ছবি তোলাও কিন্তু ঘোর অন্যায়। শুভ্রের কথায় লামিয়ে কাচুমাচু করে মুখে তাকালো, তারপর বলল, কে কার ছবি তুলেছে? জি, আপনি আমার ছবি তুলেছেন। আন্দাজে কথা বলবেন না। আর হয়ে গেল তাই হলো নাকি? এখন অস্বীকার করতেই পারেন মিস, আমার কোনো সমস্যা নেই। হ্যান্ডসাম ছেলের ছবি তুলতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। ওয়েট, আপনি কি হ্যান্ডসাম? এটা শুনতে হলো? ও খোদা, এই যে মিস্টার, নিজেকে কি মনে করেন? আর আপনি হ্যান্ডসাম কোন শালা বলছে? আপনি সিগারেট খান, সেটা আমি সবাইকে দেখাবো, তাই ছবি তুলেছি। ওই তো তুললেনি তো, একই তো হলো। কিছু বলার আগে ব্ল্যাকি এসে লামিয়ার পায়ে ঘেঁষে মিউ মিউ করতে লাগলো। লামিয়া বুঝে ব্ল্যাকিকে কোলে তুলে নিতে ব্ল্যাকি তার গলা পেঁচিয়ে ধরলো। লামিয়া শুভ্রের দিকে তাকে ভেঙচি কেটে দোলনায় গিয়ে বসলো। শুভ্র ঠোঁট কামড়ে তাকিয়ে রইল তার দিকে। চুলের মাঝে সিথি করে সাদা ফিতে দিয়ে দুপাশে দুটো বেনি করা, গায়ে হাঁটু পর্যন্ত কালো ফ্রক, সাদা পায়জামা আর সাদা ওড়না জড়ানো। বাতাসে উড়ছে সামনে লেয়ার কাট চুল। দেখতেও পুরো বাচ্চাদের মতোই লাগছে আজ। শুভ্র ধীরে ধীরে দোলনার সামনে চেয়ারে বসলো। নাকে আবার ভেসে এলো ক্যান্ডির গ্রান, যা তাকে নেশাময় করে তোলে। এই মেয়ের গায়ে কি এক ধরনের ব্যবহার করে যেন, এত মিষ্টি গ্রান আসে কেন? গায়ে কি পুরো পারফিউমের বোতল ঢেলে দিয়েছে নাকি? প্রশ্ন করলো শুভ্র। এত ভুরু উঁচিয়ে তাকালো লামিয়া। শুভ্রের কথায় মানে সে বুঝতে পারছে না। শুভ্র গলা কাকারি দিয়ে আবারও বলল, মানে মনে হচ্ছে ছাদে আসার আগে পুরো পারফিউমের বোতল গায়ে ঢেলে দিয়েছেন। আমি তো পারফিউম ব্যবহার করি না। আর আপনি পারফিউমের গন্ধ কোথায় পেলেন? আপনার গা থেকে। এটা পারফিউমের স্মেল না, এটা আর্থ বিউটি অ্যান্ড ইউ বডি লোশনের স্মেল। কি এমন লোশন যে ক্যান্ডির স্মেলে পুরো ছাদ ভরে গেছে? মনে হচ্ছে খেয়ে ফেলি কি আপনাকে? নেশাময় দৃষ্টিতে তাকে আস্তে করে বলল শুভ্র। কি বললেন? কিচ্ছু না। লামিয়া আর কিছু বলল না। ব্ল্যাকিকে মাথায় হাত বোলাতে লাগলো। তারপর আর চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। হেঁটে দোলনায় যেয়ে বসলো। শুভ্র ধীর পায়ে দোলনার সামনে রাখা চেয়ারে চুপচাপ বসে লামিয়া আর ব্ল্যাকিকে দেখতে লাগলো। বিড়ালটা তার কি সুন্দর, কয়েকদিন লামিয়ার শিকারী হয়ে গিয়েছে। লামিয়া জামার রঙের সাথে মিলিয়ে বিড়ালের রংটা লাগিয়ে দিল। মনে হচ্ছিল লামিয়ার কোলে যেন বিড়াল বসে আছে। ছাদে দুজন মানুষ বসে আছে, তবুও কারো মুখে কোনো কথা নেই। তারা যেন নীরবতা পালন করছে। মৃদু বাতাসে লামিয়ার অবাধ্য চুলগুলো ছুটে বেড়াচ্ছে। তার শুভ্রকে মুগ্ধ নয়নে দেখছে। ইচ্ছে করছে পিয়সীর এই অবাধ্য চুলগুলো যত্ন করে কানের পিছে গুজে দিতে, কিন্তু ইচ্ছেকে দমিয়ে রেখেছে সে। চাঁদের আলোয় তার দিলের দিল ওয়ালি
যে কি করুণ লাগছে তাকে কিভাবে বলবে। একদম দারুণ লাগছে দেখতে তাকে। কত বছর পর এই মেয়েকে মন ভরে দেখছে শুভ্র। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এই মেয়েকে দেখার জন্য কতটাই না ছটফট করেছে সে। কত রাত সে না ঘুমিয়ে এই মেয়েটার কথা ভাবতে ভাবতে রাত কাটিয়ে দিয়েছে। সে কি জানে তা? কতই না চোখের পানি ফেলেছে তার কথা ভেবে, কেমন পাগল পাগল লাগতো। আর তার এই মেয়ের জন্য মন চাইতো সবকিছু ফেলে তার কাছে ছুটে আসি, কিন্তু পারেনি আসতে সে। কিন্তু আজ তার সামনে থাকা সত্ত্বেও পারছে না তার প্রেয়সীকে তার বুকে জড়িয়ে ধরে তার বুকে যন্ত্রণা কমাতে। কোনো এক অদৃশ্য দেওয়াল যেন তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কেউ যেন তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তা লামিয়া নিজেও জানে। সে ব্ল্যাকির গায়ে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। হঠাৎ কারো কথায় শব্দে লামিয়া মাথা তুলে তাকালো। সামনে দেখলো খানবাড়ির ছাদে লাবিব আর মনিকা দাঁড়িয়ে আছে। ব্যাকিকে কোলে তুলে দোলনা থেকে আস্তে করে নেমে গেল। সামনে এগিয়ে গিয়ে ছোট ছোট চোখ করে তাকালো সামনের ছাদে। মনিকা বারবার লাবিবকে জড়িয়ে ধরছে, আর লাবিব প্রতিবারও বিরক্ত হয়ে সরে দাঁড়িয়ে যাচ্ছে। আর বেশ হাসিয়ে কিছু বলছে, কিন্তু মনিকা নাসরবান্দা আবারও আঁকড়ে ধরছে। শুভ্র আস্তে আস্তে লামিয়ার পাশে এসে দাঁড়ায়, তাকিয়ে রইল ওইদিকে। হঠাৎই মনিকা লাবিবকে দেওয়ালে ঠেসে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আচমকা ব্যাপারটা হয় লাবিব ভরকে গেল। লামিয়া হকচকি আরো সামনে গিয়ে রেলিং এর সাথে লেপ্টে দাঁড়াতে লাগলো, যেন সে ভীষণ হাসি পাচ্ছে তার। শুভ্র এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন কিছুই দেখছে না। ওদিকে লাবিব মন প্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়াবার, তবুও মনিকা ছাড়তে দিচ্ছে না। সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়েছে। তারপর ঠাস করে একটা চর বসিয়ে দিল লাবিব। মনিকার গালে হাত চেপে ছলছল নয়নে তাকালো, তাকিয়ে ছুটে চলে গেল। লাবিব রাগে ফেটে পড়ে সামনে তাকাতে ভুরু কুঁচকে গেল। সামনে ইসলামবাড়ির সাথে দাঁড়িয়ে আছে লামিয়া, তার পাশে শুভ্র। শুভ্রকে দেখে লাবিব ভুরু কুঁচকালো। তা দেখে লামিয়া হো হো করে হেসে উঠল। ব্ল্যাকিকে শুভ্রের কোলে দিয়ে দুহাত দিয়ে চোখ ঢেকে চিৎকার করে বলল, লাবিব ভাই আমি কিছু দেখিনি ভাই। ওই মনিকা আপনাকে যে কিস করেছে এটা আমি কিছুতেই দেখিনি। ভাই দা ওয়ে ওই মনিকা কিস কিন্তু ইমরান হাশমির কেউ হার মানাবে। বলে হাসতে হাসতে ফেটে পড়লো লামিয়া। ওপাশ থেকে লাবিব বিরক্ত গলায় চেঁচিয়ে বলল, একটা মাইর দিব না? একটা মাইক এনে দেই তোকে। লামিয়া চেঁচিয়ে বলল, তার প্রয়োজন পড়বে না। লাবিব আবারও চেঁচিয়ে উঠল, তা তুই ঠিকই বলেছিস, দরজা গলার সাউন্ড এই ছাদ থেকে ওই ছাদে এমনিই শোনা যায়। এই তো লাবিব হামশি আর মনিকা ফিমেল। হামশির লাইভ কিস দেখছিল। চেঁচিয়ে উত্তর দিল লামিয়া, এই মেয়ের সাথে কথা বাড়ানো যাবে না। যা ভেবে লাবিব বিরক্তিকর মুখে চলে গেল। তা দেখে লামিয়া আবার হো হো করে হেসে উঠল, কিন্তু পেছনে ঘুরে দেখলো শুভ্র তার দিকে কেমন চোখে তাকিয়ে আছে। সেই চাহনি দেখে লামিয়া হাসি মুহূর্তে যেন থেমে গেল। সেদিকে তাকাতেই সেই ঘটনার কথা মনে পড়ে গেল। শুভ্র ঘুমের ঘরে তার ঠোঁটে চুমু খেয়েছিল, সেটা মনে পড়তে শরীরে কাঁটা দিয়ে উঠল। লামিয়া কিছু না বলে শুভ্রকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো। হঠাৎ আবার ফিরে এলো। শুভ্রর কোল থেকে ব্যাকিকে কোলে তুলে নিল, তারপর দ্রুত স্থান ত্যাগ করলো। শুভ্র তা দেখে ঠোঁট কামড়ে আবারও হেসে উঠল। সকাল 5টা বেজে 45 মিনিট। সকাল সকাল খানবাড়িতে যেন খুশির উৎসব ছড়িয়ে পড়েছে। আজ সকালে কাউকে না জানিয়ে তাদের বাসায় চলে এসেছে সাবরিনা বেগমের ভাইয়ের ছেলে সামির। তাকে দেখে সাবরিনা বেগম খুশিতে আটখানা হয়ে গেছেন। যা বাপ ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। বেশ খুশি হয়েছে সাবরিনা বেগম। সামির মাথা নাড়িয়ে সাফওয়ানের রুমের দিকে ব্যাগ নিয়ে চলে গেল। সাবরিনা বেগম দ্রুত নাস্তা বানাতে ব্যস্ত রান্নাঘরে চলে গেলেন। সামির ফ্রেশ হয়ে রুমে এসে হাঁটা ধরলো শারমিনের ঘরের দিকে। আসার পর থেকে এই মেয়েকে দেখেনি এখনো, তাই তো তার সাথে দেখা করতে তার রুমের দিকে এগোতেই শারমিনের ঘরে নেই। তখন ফারিয়াকে জিজ্ঞেস করতেই ফারিয়া জানালো শারমিন বাগানে গিয়েছে। সামির আর কিছু না ভেবে তড়িঘড়ি করে বাগানের দিকে রওনা হলো। বাগানে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল শারমিন। ইসলামবাড়ির ফুলের বাগান দেখে তার খুব শখ হয়েছে বাগান করার, তাই সেও নিচে একটু একটু করে গড়ে তুলছে ফুলের বাগান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বাগানে চলে আসে গাছগুলোর যত্ন নিতে। আজও তাই করলো। বেশ যত্ন সহকারে পানি দিতে লাগলো। কিন্তু সে জানে না প্রতিদিন সকালে পর্দার আড়ালে লুকিয়ে কেউ একজন মুগ্ধ নয়নে তাকে দেখে। রাশেদ আজও ঘুম থেকে উঠে পর্দার আড়ালে লুকিয়ে দেখছে শারমিনকে। সামির চুপচাপ শারমিনের পেছনে এসে দাঁড়ালো। শারমিন তা খেয়াল করলো না। পেছন থেকে আচমকা কোমর চেপে ঘোরাতে শুরু করলো শারমিনকে। আচমকা এমন হওয়ায় শারমিন ভয় পেয়ে চিৎকার করে উঠলো। সামির হেসে উঠলো, তারপর কোমর ছেড়ে দাঁড়ালো। শারমিন চোখ তুলে সামিরকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। কতদিন পর বেস্ট ফ্রেন্ডকে দেখলো সে। এত খুশি হচ্ছে তার, কি আর বলবে, কিভাবে বোঝাবে। তুই কখন আসলি?
আর আমাকে জানালি না একবারও? বেশ অভিমানী কণ্ঠে বলল শারমিন। আরে যদি বলেই আসি তাহলে কি সারপ্রাইজ থাকলো নাকি, বলে উঠল সামির। তারপর দুজনে হাসিমুখে কথা বলতে বলতে বাড়ির দিকে চলে গেল, কিন্তু দূর থেকে অগ্নিদৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল কেউ একজন। তারা কেউই জানলো না। রাশেদ ভয়ঙ্কর রেগে গিয়েছে এই দৃশ্য দেখে, রেগে দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করলো। তা আড়ালে চোখগুলো শুভ্র দেখলো। এগিয়ে এসে শুভ্র রাশেদের কাঁধে হাত রেখে বলল, সব রাগ অভিমান ভুলে প্রিয় মানুষটিকে কাছে টেনে নিলে তো হয়, অত সময় কেন থাকতে হচ্ছে দূরে? রাশেদ পাশ ফিরে শীতল দৃষ্টিতে তাকালো শুভ্রের দিকে। রাশেদের চোখের ভাষা বুঝতে পেরে শুভ্র হেসে উঠল। তুই আর তোর বোন দুটোই একই রকম বুঝলি, তোদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। রাশেদ কিছু না বলে চুপচাপ চলে গেল। আর তারপর রাগ কন্ট্রোল করতে হবে এখন থেকে। শুভ্র তা দেখে মুচকি হেসে জানালার বাইরে তাকাতে দেখলো লামিয়া জেকের সাথে দৌড়াদৌড়ি করছে বল নিয়ে, সাথে পিছু পিছু ব্ল্যাকিও আছে। তা দেখে শুভ্র হাসলো। কয়েকদিনে ব্ল্যাকি আর জ্যাকি মিলে লামিয়ার ভালো ট্রেনিং দিচ্ছে, আর দুজনেই ভালো লামিয়াকে চিনে ফেলেছে। লামিয়া হাঁপিয়ে ঘাসে শুয়ে পড়লো, পাশে জ্যাকি ঘেউ ঘেউ করতে লাগলো, আর লামিয়া পেটের ওপর উঠে বসলো। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো তাদের। লামিয়া ঘাস থেকে উঠে জ্যাকির মাথায় হাত বুলিয়ে দিল, আবার ব্ল্যাকির মাথায় হাত বুলিয়ে দিল। লামিয়া জ্যাকির দিকে তাকিয়ে হাত দিয়ে ঘাসের উপর হালকা থাপড় দিয়ে ইশারা করে বসতে বলে। জ্যাকি আস্তে ধীরে চারপাশে হাত পা গুটিয়ে বসতে লাগলো। তা দেখে শুভ্র আরেক দফা হাসলো। লামিয়া বসা থেকে উঠে গেটের কাছে যেতেই চোখ পড়লো খানবাড়ির বাগানের দিকে। লাবিব খালি গায়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, মনে হচ্ছে ব্যায়াম করে উঠলো। লাবিবকে বেশ সুন্দর লাগছে দেখতে, সিল্কি চুলগুলো কপালে লেপটে আছে তার। লামিয়া হা করে তাকিয়ে লাবিবের দিকে। ছেলেরাও সুদর্শন হয় না, হয় তা না। লাবিবকে দেখলে ওয়েট এসব কি ভাবছি আমি? লাবিব সুদর্শন পুরুষ হলে আবরার তো সুদর্শনের চেয়েও সুদর্শন। লাবিবের চেয়ে আবরার বেশি সুদর্শন দেখতে। ও মাই খোদা, আবরারকে দেখলে মনে হয় খেয়ে ফেলি। ছিছি, এসব কি ভাবছে সে? ও খোদা, নষ্ট মনটা বুঝি আরো নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে। ভাবতে ভাবতে নিজের মাথায় থাপড় বসিয়ে দিয়ে পেছনে ঘুরতেই চোখ রসগোল্লার মতো হয়ে গেল। একই দেখছে সে, আবরার খালি গায়ে বাগানে দৌড়াচ্ছে। ও খোদা, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি ভেবে শুভ্রের দিকে আস্তে ধীরে এগিয়ে এলো। এদিকে শুভ্র ভেতরে ভেতরে ফুঁসছে। এতক্ষণ লামিয়া লাবিবের দিকে তাকিয়েছিল, তা শুভ্র ভেতর ভেতর জ্বলে উঠেছে। লাবিবের মধ্যে কি আছে যেটা তার মধ্যে নেই? তাই সে নিজেও টি শার্ট খুলে বাগানে এসেছে। তার ভীষণ রাগ হয়েছে লামিয়া লাবিবের দিকে তাকিয়েছিল বলে। মনে মনে রাগ লাগছিল তার খুব। লামিয়া আস্তে আস্তে শুভ্রের দিকে এগিয়ে যেতেই শুভ্র পুশ আপ করছে। লামিয়া কোমরে হাত দিয়ে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। দেখে ফর্সা চেহারা লাল টুকটুক হয়ে গেছে। তা দেখে লামিয়া ভুরু কুচকালো। আপনার চেহারা লাল টুকটুকে হয়ে আছে কেন? শুভ্র লামিয়ার কথা কোনো পাত্তা না দিয়ে চুপচাপ থাকলো। তা দেখে লামিয়া আর কিছু না বলে চুপচাপ আবার চোখ ঘুরিয়ে লাবিবের দিকে তাকালো। তারপর আবার শুভ্রের দিকে তাকালো। লাবিবের দিকে চেয়ে বলে উঠলো, লাবিব ভা। লামিয়ার কণ্ঠ শুনে লাবিব পেছনে ঘুরে তাকাতেই ইসলাম বাড়ির বাগানে তাকালো। কাউকে না দেখে শুভ্র ভুরু কুচকে বাড়ির দিকে চলে গেল। ঠোঁট কামড়ে রাগে চোখে শুভ্রের দিকে তাকিয়ে পা ধরে বসে পড়ে লামিয়া। তার সামনে এসে বসে শুভ্র চুপচাপ তাকিয়ে আছে তার ওই দিকে। মনে হচ্ছে কিছু হয়নি এমন ভাব করে তাকিয়ে আছে। আপনি আমাকে চিমটি কেটেছেন কেন? বেশ রাগী কণ্ঠেই বলল লামিয়া। প্রমাণ আছে কোনো যে আমি চিমটি কেটেছি? পিঁপড়া বা অন্য পোকাও তো কামড়ে দিতে পারে, বেশ শান্ত কণ্ঠে বলল শুভ্র। প্রমাণ কি আপনার, তাই না? প্রমাণ চাই আপনার, তাই না? দাঁতে দাঁত চেপে বলল লামিয়া। হ্যাঁ। লামিয়া রেগে ঠোঁট চেপে সেদিনের মতো শুভ্রের নাক বরাবর আবার ঘুষি দিতে চাইলে, কিন্তু আজকে আর পারল না। শুভ্র তার আগে এক হাত দিয়ে লামিয়ার হাত ধরে ফেললো, অন্য হাত দিয়ে লামিয়ার চুল শক্ত করে চেপে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসলো। লামিয়া বড় বড় চোখ করে ছটফট করতে লাগলো ছোটার জন্য, তারপরও তাকে ছাড়লো না। না ছাড়তে দেখে লামিয়া কিছু বলার জন্য মুখ খুলতেই শুভ্র লামিয়ার ঠোঁট শক্ত করে কামড়ে ধরলো। লামিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। অনেক কষ্টের পর ছুটিয়ে শুভ্রের বুকে জোরে একটা ধাক্কা দিতে, কিন্তু তারপরও ছাড়লো না। শুভ্র লামিয়ার ঠোঁট কামড়ে ধরে আছে। যত রাগ আছে সব লামিয়ার ঠোঁটের উপর ঝেড়ে দিচ্ছে। যখন লামিয়ার ঠোঁট কেটে রক্ত বের হলো, তখন আস্তে করে লামিয়াকে ছেড়ে দিল। লামিয়ার ঠোঁট কেটে রক্ত গলগল করে বেরিয়ে আসতে লাগলো।
তা দেখে শুভ্র বাঁকা হাসলো। এবার তার ভালো লাগছে। লামিয়ার মনে হচ্ছে ভীষণ রেগে গেছে। অগ্নিদৃষ্টি শুভ্রের দিকে তাকিয়ে, তোকে আমি দেখে নিব বলে শক্তপোক্ত একটা হাতের চর পড়লো তার গালে। লামিয়া হাঁ করে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র শীতল দৃষ্টি তাকিয়ে বলল, আর কি দেখতে চান বলবেন প্লিজ? আপনাকে আমার শরীরে সবচেয়ে দামি জিনিসও দেখাতে প্রস্তুত মিস, বলে মুচকি হেসে উঠে পড়ল। তারপর আবার শক্ত চোখে তাকিয়ে গালে হাত বুলিয়ে বলল, সরি মিস, আমাকে তুই বলাতে আপনাকে আমি চর মেরেছি, তার জন্য সরি। দ্বিতীয়বার ভদ্রভাবে কথা বলবেন। আমি ভদ্রভাবে কথা বললে আদর করব, কিন্তু যদি আবার অভদ্রভাবে কথা বলেন তাহলে আমি আবার অভদ্রভাবে আদর করব, বলেই চলে গেল। লামিয়া শীতল দৃষ্টি শুভ্রের দিকে তাকিয়ে রইল। লাবিব ডাক দিতেই শুভ্র লামিয়ার পায়ে জোরে চিমটি কেটেছিল। সে কেন এমন করেছে তা লামিয়ার জানা নেই। এরপর তার ঠোঁটে আবার আবরারের স্পর্শ করা, তাকে চর মারা। লামিয়া যে তাকে এইবার ছুতে দিবেই না, এই চরম মূল্য তাকে দিতে হবে ওই আবরারকে। লামিয়া চুপচাপ উঠে বাড়ির সামনে চলে গেল। শালা, আমার বোন তোকে এইবার ছেড়ে দিবে ভাবছিস? ছেড়ে দিবে না তো কি করবে? ছেড়ে দিতে কে বলেছে? আমার ওপর থেকে সব রাগ অভিমান ভেঙে সারা জীবন জড়িয়ে রাখতে বল তোর বোনকে। আর ওই লাবিবের দিকে ওইভাবে তাকায় কেন? আমি কি লাবিবের থেকে কম নাকি? বেশ বিরক্ত হয়ে বলল শুভ্র। শুভ্রের কথা শুনে রাশেদ হো করে হেসে উঠল। লামিয়ার শুভ্রের পুরো কাহিনী রাশেদ ছাদে থেকে দেখেছে। কোথাও পুরা পুরা গন্ধ পাচ্ছি। শুভ্র রাশেদের মুখে বালিশ ছুঁড়ে দিল। রাশেদ তা ধরে নিয়ে আবারও হেসে উঠল। কিন্তু যাই বলিস, এভাবে আমার বোনকে মারা তোর উচিত হয়নি। বেশ করেছি, মেরেছি। আগে কি কম মারতাম নাকি? আর সাহস কত? লাবিবের দিকে হা করে তাকিয়েছিল। আর জানিস, তোর বোন আমার অনুপস্থিতি আরেক ছেলের সাথে রিলেশনে পর্যন্ত গিয়েছিল। জানি, কিন্তু হাবিবের সাথে রিলেশনে ভাবে সিরিয়াস ভাবে রিলেশন করেনি, শুধু তোর ওপর অভিমান করে গিয়েছিল। তার মানে তুইও জানতি? হ্যাঁ, বলে জিব্বা কামড়ে ধরল রাশেদ। শুভ্র রেগে তাকালো রাশেদের দিকে। রাশেদ তা দেখে ভয়ে ঢোক গিল। শুভ্র পাশ থেকে ঝাড়ু নিয়ে রাশেদকে তাড়া করে। রাশেদ আর শুভ্র পুরো রুম জুড়ে দৌড়াচ্ছে। দেখ শুভ্র, শান্ত হ। কিন্তু শান্ত হব? তোর বোন রিলেশন করেছে আর তুই আমাকে বলিসনি? তুই ওকে লাই দিয়েছিস? না, দেখ এমনটা বিষয় না। তাহলে কেমন বিষয় বল আমাকে, বলে রাশেদের পেছনে দৌড়াতে শুরু করলো। সময়টা সকাল 10টা। নদীর পাড়ে বসে আছে আবির এবং লামহা। পরিবেশ বেশ শান্ত। আবির বেশ রেগে আছে। হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ নিজের রাগ কন্ট্রোল করছে, কিন্তু পারছে না। তার সামনে গোলাপ ফুলের তোড়া নিয়ে বসে আছে শান্ত চোখে আবিরের দিকে চেয়ে লামহা। ওই ছেলে কে লামহা? বেশ গম্ভীর কণ্ঠে বলল আবির, আমার প্রেমিক। বলতেই লামহার গালে থাপ্পড় এসে পড়লো। সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণ কেটে রক্ত বেরিয়ে এলো। থাপ্পড়টা আর কেউ না, আবিরই দিয়েছে। লামা বেশ শীতল দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির এগিয়ে লামাকে কিছু বলতে যাবে। লামার ঠোঁট দেখে রাগ উধা হয়ে গেল। সে ভাবতে পারেনি থাপ্পড়টা তো জোরে লাগবে। আবির অপরাধবোধ দৃষ্টিতে তাকালো লামহার দিকে। লামা সেই শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির কোনো দিকে তাকাতে পারছে না। আর আবিরের কোনোদিন এরকম রাগ হয় না, কিন্তু আজকে যখন লামার মুখে অন্য ছেলের কথা শুনলো, একটি ছেলে ফুলে তোড়া দিয়েছে, সেটা দেখে সে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। আবির দ্রুত লামার গাল ধরতে গেলে লামা সরে যায়। আবির লামার দিকে এগিয়ে লামা ওইখানে আর না দাঁড়িয়ে হেঁটে গাড়িতে বসে পড়লো। আবির মাথা নিচু করে চুপচাপ গাড়িতে এসে বসতে লামা বলল, ভালোবাসেন আমাকে? হঠাৎ লামহার এমন প্রশ্নে আবির যেন অবাক হলো। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? আমাকে ভালোবাসেন আপনি? হ্যাঁ, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সে ছোট থেকে ভালোবাসি তোকে। প্রমাণ কি যে আপনি আমাকে ভালোবাসেন? বলে আবিরের চোখের দিকে তাকালো লামহা। আবির ও লামহার চোখের দিকে তাকিয়ে বলল, প্রমাণ লাগবে তোর? হ্যাঁ লাগবে, প্রমাণ লাগবে। তাহলে বিশ্বাস করবো যে আপনি আমাকে ভালোবাসেন। আবির লামহার চোখ থেকে চশমা খুলে দুগালে হাত বুলিয়ে ঠোঁটে রক্ত মুছে দিয়ে বাঁকা হাসে। চল তোকে ভালোবাসার প্রমাণ দেই, বলে সে গাড়ি স্টার্ট দিল।